বান্দরবান কক্সবাজারে পাহাড় ধসে ঝরল আরও 7 প্রাণ। 4 দিনে 26 জনের মৃত্যু, ঝুঁকিতে অন্তত 6,000 মানুষ। আপিলে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। পঞ্চদশ সংশোধনের কিছু বিষয় বাতিল। রাজধানী মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতির সময় আটক কিশোর গ্যাংয়ের 7 সদস্য, চাপাতি সহ ধারালো অস্ত্র উদ্ধার। হরমুজ লাগোয়া 6 শহরে মার্কিন হামলা, পাল্টা আঘাত ইরানের। আজ চিরনিদ্রায় শায়িত হবেন খামেনি। অবিশ্বাস্য ফেরা, টাইব্রেক রোমাঞ্চের পর প্রস্তুত কোয়ার্টার লাইন আপ। রাতে প্রথম ম্যাচে ফ্রান্সের মরক্কো পরীক্ষা। স্বাগত স্টার নিউজের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। পাহাড় ধসে ঝরল আরও 7 প্রাণ। ভোরে বান্দরবানের লামায় 5 জন এবং কক্সবাজারে মৃত্যু হয়েছে 2 জনের। এতে 4 দিনে প্রাণহানি দাঁড়ালো 26-এ, এর মধ্যে 13 জন রোহিঙ্গা জনগোষ্ঠীর। বুধবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত হয় এক মাদ্রাসার 5 শিক্ষার্থী। একই দিনে চট্টগ্রামের 2 জায়গায় মৃত্যু হয় 2 জনের। এর আগের 2 দিনে কক্সবাজারের নানা এলাকায় 8 রোহিঙ্গা এবং 3 বাঙালির মৃত্যু হয়েছে। এছাড়া রাঙামাটিতে পাহাড় ধসে প্রাণ যায় 1 জনের। পাহাড় নরম হয়ে আছে, সেখানে আবার উঁচু পাহাড় এবং এই উঁচু পাহাড়ের পাশেই মারা যায় এবং তার মরদেহ ভারী বর্ষণে পাহাড় ধসে বান্দরবানে 5 জনের মৃত্যু হয়েছে। সম্পর্কিত আরও খবরাখবর আমরা জানবো। একই সঙ্গে কক্সবাজারেও 2 জনের মৃত্যু খবর কিন্তু রয়েছে। শুরুতেই যেতে চাই বান্দরবানে, সেখানে আছেন সহকর্মী আকাশ মার্মা। আকাশ, পাহাড় ধসের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, যারা হতাহত হয়েছেন তাদের উদ্ধার এবং সবকিছু মিলিয়ে আসলে প্রশাসনের দায়িত্ব তৎপরতা কেমন দেখছেন? যেহেতু গতকাল রাত 3টায় পাহাড় ধসে যে লামাই আজিজনগর যে লাইনজিরি এলাকায়, সেখানে কিন্তু 5 জনের মৃত্যু হয়েছে। সেখানে একই পরিবারে 2 জন স্বামী স্ত্রী এবং একই পরিবারে আরো 3 জন রয়েছে এবং একটি শিশু রয়েছে। সেই শিশু মৃত্যু ঘটেছে পাহাড় ধসে। গতকাল রাত ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে সেখানে ঘটনাস্থলে গিয়ে তারা তাদেরকে উদ্ধার করেছে এবং উদ্ধার করে এখন বর্তমানে তাদেরকে কবর কিংবা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এলাকাবাসীরা। আমাদেরকে জানিয়েছেন যে 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 ভারী বর্ষণে কিন্তু যে পাহাড়ের যে ধসের আশঙ্কা, সেটি তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে বলে আমাদেরকে সেখানে এলাকাবাসী জানিয়েছেন। কেননা যারা পাহাড়ের নিচে যারা বসবাস করেন তাদের কিন্তু একটা আতঙ্কই থাকে। আগে জানি রাখি যে বান্দরবানে কিন্তু যে ভারী বর্ষণে সকাল থেকে কিন্তু কিছুটা কমে যাওয়ার কারণে এই যে সাঙ্গু নদীর যে পানির স্রোত সেটা আজ ধীরে ধীরে করে নামতে শুরু করেছে। একই সাথে যে ওয়াটার যে পানি যে বিপদসীমা সেটি কিন্তু এখনো অতিক্রম করছে, তবে গতকাল থেকে কিছুটা কমেছে। যার কারণে আস্তে আস্তে করে যে সব আর্মি পাড়া রয়েছে ছেড়ে বাংলা নগরে, সেখানে পানি কমতে শুরু করেছে। একটি জিনিস জানি রাখি যে বান্দরবানে যে আহ যে যে আবহাওয়া কিন্তু যে আবহাওয়ার যে পানি যে বৃষ্টিপাত সেটি কিন্তু গতকাল চেয়ে এখন কিছুটা কমে এসেছে প্রায় 235 মিলিমিটার কমে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে গত রাত থেকে এই পর্যন্ত। তবে কিছুটা এখন পানি কমেছে বা বৃষ্টিও প্রায় বলা চলে যে কমেছে। সবথেকে জানিয়ে রাখি যে বান্দরবানের যেহেতু এই মৌসুম আসলে কিন্তু বন্যা শুরু হয়। বন্যা শুরু হওয়ার পরে যারা এই নিম্নাঞ্চল মানুষ রয়েছে তারা কিন্তু প্রায় পানি ঘর বন্দী হয়ে যায়। এই মুহূর্তে আমার যেটা সর্বোচ্চ তথ্য সেটা হচ্ছে কি, বান্দরবানে প্রায় 7 উপজেলায় মিলে পানির বন্দী প্রায় 3,500 অধিক কিন্তু প্রায় মানুষ পানি বন্দী রয়েছে এবং তাদেরকে যারা প্রশাসন রয়েছে তারা কিন্তু তাদেরকে গতকাল রাত থেকে শুকনো খাবার দেওয়া হয়েছে। একই সাথে তাদেরকে মাইকিং করা হচ্ছে যাতে পাহাড় ধস যারা তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য কিন্তু
বারবার মাইকিং করা হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যদি আজকে যদি বৃষ্টি একটু কমতি হতে পারে, যদি কম হয় তাহলে পানি যে সাঙ্গু নদীর যে পানি সেটি কমে যাবে বলে আমাদেরকে পানি উন্নয়ন জানিয়েছে। এই ছিল বান্দরবান থেকে সবশেষ খবর। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানাচ্ছিলেন আসলে পাহাড় ধসের পাশাপাশি সেখানে যে বন্যা পরিস্থিতিরও শঙ্কা রয়েছে সেই খবরাখবর। এ পর্যায়ে যেতে চাই কক্সবাজারে, সেখানেও দুজনের মৃত্যু খবর রয়েছে। সেখানে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। মুহিব, যেমনটি আমরা জানতে পেরেছি কক্সবাজারে পাহাড় ধসেও কিন্তু দুইজনের মৃত্যু হয়েছে, তো সবশেষ পরিস্থিতি কি সেখানে? আলিফ, হচ্ছে ভোরবেলায় মূলত পাহাড় ধসের ঘটনা ঘটে। তিনজন পাহাড়ে মাটিতে চাপা পড়েন। চাপা পড়ার পরপরই কিন্তু আসলে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে, দুজনেই শিশু, 13 বছর বয়সী ভাই বোন, তাদের হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে। একই সঙ্গে তাদের মা এখন আরেকটা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এর আগেও গতকালকে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 5 জনের মৃত্যু হয়েছে। ধারাবাহিকভাবে গেল 4 দিনে পাহাড় ধসে 20 জনের মৃত্যু হয়েছে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের চকরিয়ায়। এখানে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 2 লক্ষাধিক মানুষ। চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা। মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে বিস্তীর্ণ এলাকা কিন্তু পানিতে তলিয়ে গেছে, বিশেষ করে সড়ক, উপসড়ক। আমি যেই সড়কটিতে রয়েছি সেখানে কিন্তু মানুষের চলাচলের অবস্থা নেই। এই সড়ক দিয়ে গাড়ি চলাচল করলেও এই মুহূর্তে নৌকা দিয়ে মানুষ পারাপার করছে, সেটি হয়তো আপনি লক্ষ্য করছেন। পানি সময় যত গনিয়ে আসছে, মাতামুহুরী নদী দিয়ে যেই পাহাড়ি ঢল বা উজানের যে ঢল আসছে, সেটি মূলত চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ অঞ্চলকে আসলে ডুবিয়ে দিচ্ছে। সকাল থেকে আমরা শুনছি যে পেকুয়ার যে মাতামুহুরী বেড়িবাঁধ রয়েছে সেটি ভাঙন দেখা দেওয়ার পরপরই কিছুক্ষণ পরেই সেটি ভেঙে মূলত পানি প্রবেশ করেছে লোকালয়ে। একই সঙ্গে আরও বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। মাতামুহুরী উপজেলার অন্তত 60টি ইউনিয়নের মানুষ পানিবন্দী রয়েছে। পেকুয়া, চকরিয়া এবং 15,000-এর বেশি পরিবার পানিবন্দী থাকার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন এবং খাদ্য সংকট দেখা দিয়েছে, শুকনো খাবারের অভাব দেখা দিয়েছে। মানুষের চলাচল, বাড়ি ফেরা থেকে শুরু করে চারদিকে কিন্তু থই থই করছে পানি। এই পানি আরও বৃদ্ধি পাবে, এটি আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে। যদিও উপজেলা প্রশাসন যারা ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে, বিশেষ করে পানিবন্দী অবস্থায় রয়েছে, তাদেরকে উদ্ধার করে যে সমস্ত সাইক্লোন সেন্টার রয়েছে সেখানে ফেরত আনার ব্যাপারে কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার। কিছুক্ষণ আগে তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি বলছেন যে উপকূলবর্তী যে এলাকাগুলোতে মূলত পানি প্রবেশ করেছে সেখানে তারা তাদের যে কার্যক্রম সেটি শুরু করেছেন এবং সেখান থেকে যেই 628টি মতো জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেখানে আসলে লোকজনকে আনার ব্যাপারে তাদের প্রক্রিয়া শুরু হয়েছে। সিপিপি থেকে শুরু করে 8,000-এর বেশি ভলান্টিয়ার কক্সবাজার জেলায় ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে। এই ছিল আলিফ, পানিবন্দী মানুষের খবর এবং পাহাড় ধসে নিহত হবার খবর। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী মুহিবুল্লাহ মুহিব জানাচ্ছিলেন কক্সবাজার থেকে সবশেষ খবরাখবর। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত পর্যটন নগরী বান্দরবান। নিরাপত্তা শঙ্কায় আগামী 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সব পর্যটন কেন্দ্র। ফলে বুকিং বাতিল করে তড়িঘড়ি করে পাহাড় ছাড়ছেন পর্যটকরা। অনেকেই আটকা পড়েছেন দুর্গম এলাকায়। এতে ভরা মৌসুমে পর্যটক শূন্যতায় স্থবির কোটি টাকার পর্যটন খাত। মেঘে ঢাকা পাহাড়, সবুজ অরণ্য আর অসংখ্য ঝর্ণার অপরূপ সৌন্দর্যে বছর জুড়েই ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে বান্দরবান। বিশেষ করে বর্ষায় প্রকৃতি যেন নতুন করে সাজে, আর সেই সৌন্দর্যের টানেই ভিড় জমান হাজারো পর্যটক। কিন্তু এবার সেই বর্ষাই যেন কেড়ে নিয়েছে বান্দরবানের চেনা রূপ। টানা ভারী বৃষ্টিতে পাহাড় ধস ও বন্যার শঙ্কায় খেই হারিয়েছে জেলার পর্যটন খাত। প্রাণচঞ্চল পর্যটন স্পটগুলো পরিণত হয়েছে জনশূন্য নীরবতায়। আগামী 10 তারিখ পর্যন্ত জেলা প্রশাসন থেকে পর্যটন সব বন্ধ। টানা কয়েকদিন ভারী বর্ষণের ফলে আমাদের যা বুকিং ছিল তা ক্যান্সেল হয়েছে। পর্যটক ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে আগামী 10 জুলাই পর্যন্ত সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এই সিদ্ধান্তে একের পর এক বাতিল হচ্ছে হোটেল রিসোর্টের বুকিং। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে হোটেল রিসোর্ট মালিক, ট্যুর গাইড, পরিবহন সেবা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। বান্দরবান সদর পর্যটন স্পটগুলো ইচ্ছে করলে খোলা রাখা যেত, কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন
বন্ধ রেখেছি 3 দিনের জন্য। প্রাকৃতিক দুর্যোগের কারণে সাময়িকভাবে যেই পর্যটন স্পটগুলি স্থগিত হওয়ার কারণে আমাদের অনেকগুলি বুকিং ক্যান্সেল হয়েছে, যা এখন পর্যন্ত কোনো গেস্টে রিশিডিউল করে নেই, যার কারণে আমরা এখন বেকার সময় পার করছি, আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পাদদেশে অনেক সময় ধস সৃষ্টি হয়, এটার জন্য ফায়ার সার্ভিস, আমাদের ইউনিয়ন পরিষদ হেডম্যান কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কোনো কোনো ক্ষেত্রে বিজিবি সবাই মিলে কিন্তু তাদেরকে সরানোর জন্য মাইকিং বা অ্যাওয়ারনেসটা করা হয়েছে। পাহাড় ধস ও বন্যা মোকাবেলায় জেলার বিভিন্ন এলাকায় 220টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনে বান্দরবান ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। চট্টগ্রামের 26টি পাহাড়ে এখনও মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছেন 6,000-এরও বেশি মানুষ। প্রতি বছর বর্ষায় পাহাড়ের ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং আর উচ্ছেদ অভিযান চললেও নেই অবৈধভাবে বসতি স্থাপনকারী প্রভাবশালীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ। ফলে পাহাড় ধসে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। মামুনুর রশিদ অভির রিপোর্ট। টানা কয়েকদিনের ভারী বর্ষণে বুধবার চট্টগ্রামের চশমাহিল এলাকায় পাহাড় ধসে মৃত্যুর পর শিশু সামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। একই দিনে জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় ধসে মারা যায় আরেক শিশু। শুধু এ দুটিই নয়, টানা বর্ষণে চট্টগ্রামের পাহাড়ের বুক জুড়ে তৈরি হয়েছে এক ভয়াবহ ঝুঁকি। প্রশাসনের তথ্য বলছে, চট্টগ্রামের 26টি পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে প্রায় 6,500 মানুষ। জীবিকার তাগিদে কিংবা মাথা গোজার ঠাঁই না থাকায় ঝুঁকি জেনেও এই মৃত্যুকূপে বসবাস তাদের। কি করবো আমরা গরিব মানুষ, কোথায় যাবো? আমাদের তো বাধ্যতা কিছু নেই। আচ্ছা, দীর্ঘদিন ধরে আমরা এখানে বসবাস করি, যেমন 30 বছর হয়ে গেছে এখানে, আমরা ছোট থেকে এখানে বড়। ঝুঁকিপূর্ণ হলেও কি করবে, জীবনে রিস্ক নিতে থাকতে হয়, থাকবে কোথায়? সবাই তো ভূমিহীন। প্রতি বছর বর্ষা এলে প্রশাসনের তোড়জোড় থাকে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিতে। চলে মাইকিং আর উচ্ছেদ অভিযান, কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় পাহাড় কেটে আবাসন তৈরি করা প্রভাবশালীরা। যদিও এবার পাহাড়ে অবৈধ বসতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছে প্রশাসন। আমরা মাইকিং করেছি এবং মসজিদগুলোতে তাদের আহ্বান করেছি তারা যেন কোনোভাবেই কোনো ঝুঁকি না নেয়। আমরা 8টি শেল্টার সেন্টার স্থাপন করেছি, সেখানে যেন তারা এসে তারা যেন সেখানে আশ্রয় নেয়। এক্স মেয়র মহিউদ্দিন চৌধুরী তার ভাগিনা মামুন এই যে পাহাড়গুলো কেটেছে, এবং 9 নং ওয়ার্ডেও দেখবেন আকবর সাথে সেই আওয়ামী লীগের কমিশনার জসিম, পাহাড় কেকো তাকে বলা হয়, সেখানে অনেক পাহাড় কেটেছে। নগরবিদরা বলছেন, পাহাড় ধসের ঝুঁকি ও প্রাণহানি নিরসনে রুটিন কিছু কাজ ছাড়া টেকসই কোনো উদ্যোগ না থাকায় থামানো যাচ্ছে না পাহাড় ধসে প্রাণহানি। এজন্য সমন্বিত পদক্ষেপের তাগিদ তাদের। পাহাড় রক্ষা কমিটি যারা রয়েছে বা পাহাড় রক্ষা ব্যবস্থাপনা কমিটিতে যারা রয়েছে, তাদের কার্যক্রম নিয়ে জনমনে রয়েছে অস্পষ্টতা। কারণ শুধুমাত্র পাহাড় ধস হলেই কিছুদিন তাদের কার্যক্রম বলবৎ থাকে, এরপরে তাদের কার্যক্রমগুলো স্পষ্ট কিংবা জোরালো কার্যক্রম দেখা যায় না। পাহাড় ধসে মৃত্যুর ঘটনায় পাহাড়ের মালিকানায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার বলে মত বিশেষজ্ঞদের। মামুনুর রশিদ অভি, স্টার নিউজ। ভারী বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য জেলা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আখতার হোসেন। প্রথমে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন অভি। আজ আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছি? আপনি সাধারণভাবে বৃষ্টির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়েই আছেন, এবং সবকিছু মিলে আসলে জলাবদ্ধতা কতটা রয়েছে? কিন্তু এখন পর্যন্ত রয়েছে নিচু এলাকা, আগ্রাবাদ, কাতালগঞ্জ সহ যেই সমস্ত নিচু অঞ্চলগুলো রয়েছে, এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে এখন পর্যন্ত পানি, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখনও প্রায় হাঁটু সমান পানি কোথাও কোথাও রয়েছে। সেই পানি মারিয়েই গন্তব্যস্থলে যাচ্ছেন অফিসগামী মানুষরা। এবং এই যে অর্থাৎ সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল, 1-1.5 ঘন্টা প্রায় অনেক ভারী বৃষ্টি হয়েছিল, এবং গত 8 ঘন্টা ধরে বৃষ্টি নেই, এবং আকাশ কিছুটা পরিষ্কার এবং রোদ উঠছে এরকম দেখা যাচ্ছে। এবং গত
4 দিনে যদি বলি চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে 813 মিলিমিটার এবং গত 24 ঘন্টায় 376 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি হওয়ার কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত বলা যায় এবং সকাল থেকে যে সমস্ত মানুষরা অফিস আদালতে যাচ্ছেন তাদের ভোগান্তি চরমে বলা যায় এবং বেশ কিছু সড়ক রয়েছে সেখানে পানি থাকার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা এবং বাস রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু মধ্যখানে গিয়ে সড়কের আটকে যাচ্ছে এবং অনেক গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, বিকল হচ্ছে, ফলে মানুষজনের ভোগান্তি কিন্তু একটু বেশি বলা যায় এবং তারা বলছিলেন যে চট্টগ্রামে যে জলাবদ্ধতা প্রধান সমস্যা গত 4 দশক ধরে, এই সমস্যা থেকে আসলে তারা কোনোভাবে রেহাই পাচ্ছেন না এবং 3 বাহিনীর যে সংস্থা 3 সেবা সংস্থা রয়েছে তারা 14,000 মেগা প্রকল্পের যে কাজ সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। সিটি মেয়র তিনি সকাল থেকে বিভিন্ন জায়গায়, সকাল থেকে নয় গত কয়েকদিন ধরে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং যে সমস্ত খালগুলো নালাগুলো তিনি পরিদর্শন করেছেন এবং যে কাজগুলো অর্ধেক হয়েছে সেই খালের কাজগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং গতকাল সিডিএ চেয়ারম্যান তিনিও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেই জায়গাগুলো পরিদর্শন করেছেন, আশ্বস্ত করছেন যে আগামী দিনগুলোতে যেন জলাবদ্ধতা কমিয়ে আনা যায় সেই কাজগুলো তারা করার চেষ্টা করছেন এবং মানুষজন কিন্তু এই জলাবদ্ধতা নিয়ে অনেক বেশি ক্ষোভ। তারা বলছিলেন যে এই সমস্যা থেকে আসলে কবে রেহাই পাবে এবং এটি কবে মুক্তি মিলবে এই বিষয়গুলো নিয়ে বলছে। সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামের যে গত 4-5 দিন ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা হয়েছে, বাসাবাড়িতে পানি ঢুকেছে, দোকানপাট সব জায়গায় আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষজন এবং যেই সমস্ত জলাবদ্ধতা হচ্ছে এবং তারা চাচ্ছেন যে আগামী দিনের জন্য এটি মুক্তি মিলে সেবা সংস্থাগুলো যেন আরও দায়িত্বশীল জায়গা থেকে তারা কাজগুলো করেন। আলিফ, ধন্যবাদ অভি, আপনাকে জানাচ্ছিলেন আসলে চট্টগ্রামের খবরাখবর। দর্শক, এই পর্যায়ে একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, গণভোটের বিধান বাতিল সহ সংবিধানের যে ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সেই বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী, সেখানে আসলে আইনজীবীরা ব্রিফিং করছেন, আমরা আসলে সেই ব্রিফিংয়ে যেতে চাই। কথা, এই বিষয়টি যেহেতু একটা নীতিগত সিদ্ধান্তের বিষয়, এই জন্য এটি সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় ছিল 4টি মূলনীতি থাকবে, একটা হবে ন্যাশনালিজম, একটা হবে ডেমোক্রেসি, একটা হবে সোশ্যালিজম, আর একটা হলো সেকুলারিজম। কিন্তু মাঝখানে পরিবর্তন হয়ে সেকুলারিজমের জায়গায় হয়েছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিষয়গুলো কি হবে এটা ঠিক করবে জাতীয় সংসদ, এইটি বর্তমান আদালত ঠিক করে দেননি। একই সাথে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হবে এগুলো বর্ণনা করা আছে আর্টিকেল 8, 9, 10, 11 এবং 12। এগুলোতে কি বিধান হবে এগুলো নির্ধারণ করবে জাতীয় সংসদ। আর্টিকেল 38 সভা অ্যাসোসিয়েশন করার স্বাধীনতা, রাইট টু ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এটি পরিবর্তন করা হয়েছিল ৫ম সংশোধনীর মাধ্যমে। এখন এটি কেমন করে হবে এটিও জাতীয় সংসদ ঠিক করবে, এটি ঠিক করবে না আদালত। না না, এখানে আপনি এটা একটা উইয়ার্ড, দ্যাট ওয়াজ এন উইয়ার্ড কনস্টিটিউশনাল প্রপোজিশন। সংবিধান কোনো পেনাল কোডের নাম না, সংবিধান কোনো দণ্ডবিধি না যে দণ্ডবিধিতে আপনি একজনকে সাজা দিবেন কাকে দিবেন না, এইগুলো দণ্ডবিধির কাজ। কেউ যদি অপরাধ করে অপরাধ ডিটারমিন করবে দণ্ডবিধি, প্রসেস ফলো করবে ফৌজদারি কার্যবিধি। পৃথিবীর কোনো সংবিধানে বলা থাকে না কাকে আপনি শাস্তি দিবেন আর কাকে আপনি শাস্তি দিবেন না। ইট ওয়াজ এ উইয়ার্ড প্রপোজিশন। আমরা যারা সংবিধান পড়েছি জেনেছি, দুনিয়ার যত সংবিধান জানা লোক আছে কেউ কোনোদিন এটা সাজেস্ট করবে না যে সংবিধানের ভিতরে কাকে শাস্তি দিবেন আর কাকে শাস্তি দিবেন না এই বিধান আপনি ইনক্লুড করবেন। নো, ইট ইজ নট অ্যালাউড, এটি করা যায় না। সংবিধান পরিবর্তন করতে পারবে না, এটাও একটা উইয়ার্ড প্রপোজিশন। পরিবর্তন করতে পারবে না কেন? আজ থেকে 20 বছর আগে বা দুনিয়ার যে হালত ছিল, আজ থেকে 20 বছর পরে কি দুনিয়ার হালত পরিবর্তন হয় নাই? আজ থেকে 50 বছর পরে আমরা কেউই থাকবো না, নতুন জেনারেশন আসবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, এডুকেশন হবে। এই জন্য সংবিধানকে বলা হয় একটা লিভিং ডকুমেন্ট। এটি সময় যুগ জিজ্ঞাসার পরিবর্তনের সাথে এখানে পরিবর্তন আনতে হয়।
আমরা যদি বলি এটাতে কোনো পরিবর্তন আনা যাবে না, তার মানে কি এটা কি বাইবেল, এটা কি কোরআন? নো, আনসার ইজ নো। এই জন্য এই পার্টটুকু বাতিল করে দেওয়া হয়েছে, এটা কোনো কনসেপ্টে এটার সঙ্গে মিল হয় না, এই জন্য এই পার্টটুকুকে পরিপূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। সেডিশন একটা অপরাধ, বাংলাদেশের দণ্ডবিধির 124-এর ক অনুযায়ী সেডিশন একটা অপরাধ, রাষ্ট্রদ্রোহিতা একটা অপরাধ। কেউ যদি রাষ্ট্রদ্রোহিতা করে 124-এর ক অনুযায়ী তার বিষয়ে সরকারের পারমিশন নিয়ে মামলা হবে। তিনি যদি এটা ভায়োলেট করে থাকেন তাহলে তার বিচার হবে। সংবিধান কি করে বিচার করবে? দর্শক, পঞ্চদশ সংশোধনীর যে কয়টি বিষয় নিয়ে আসলে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া যে রায় সেটি বহাল রেখেছে আপিল বিভাগ, এবং সে বিষয়ে ব্রিফিং করছিলেন আইনজীবীরা, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এ পর্যায়ে আরেকবার ফিরতে চাই খাগড়াছড়িতে। সেখানে যেমনটি বলছিলাম যে ঝুঁকিপূর্ণভাবে যে বসবাসকারী যারা রয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ভারী বর্ষণে সেখানে জলাবদ্ধতাও তৈরি হয়েছে। তো সব কিছু মিলিয়ে সবশেষ খবর জানাবেন সেখান থেকে সহকর্মী আখতার হোসেন। আখতার, যেমনটি বলছিলাম সেখানে বৃষ্টিপাতের পরিস্থিতি কেমন এবং জলাবদ্ধতা রয়েছে কিনা, পাহাড় ধসের ঝুঁকিও কিন্তু রয়েছে, সে ব্যাপারে আসলে কেমন কি ব্যবস্থাপনা দেখছেন? আলিফ, ঠিক গতকাল থেকেই দীঘিনালা উপজেলার 5টি ইউনিয়নের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। মাইনী নদীর যে পানি ছিল সে পানি প্রবাহিত হওয়ার ফলে কিন্তু এখানে যে নিম্নাঞ্চলগুলো ছিল সেগুলো প্রবাহিত হওয়ার ফলে কিন্তু এই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। পাশাপাশি এখানে কয়েক হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়েছে এবং 1000-এর উপর পরিবার কিন্তু তারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে এসে তারা উঠেছে এবং সেখানে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনা খাবার এবং অন্যান্য যে খাবার স্লাইন সহ অন্যান্য যে সেবাগুলো রয়েছে সেগুলো প্রশাসন করছে। আমি আপনাকে আরো একটু যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে খাগড়াছড়ির 3টি উপজেলার সাথে কিন্তু যে লংগদুর, দীঘিনালা এবং হচ্ছে যে বাগাইছড়ি এবং সাজেক সহ যে সড়কটি রয়েছে, বিশেষ করে হচ্ছে লংগদুর, দীঘিনালা এবং বাগাইছড়ি, সাজেক, দীঘিনালা যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু একাধিক স্থানে পানি রয়েছে, ফলে এই 3 উপজেলার সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ রয়েছে। তবে আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার পিছনে ঠিক দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্র যেটি রয়েছে 33 কেবি, সেই উপকেন্দ্র গত 24 ঘন্টা থেকে পানি প্রবেশ করার ফলে কিন্তু এখানে বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন রয়েছে 2টি উপজেলা লংগদুর এবং বাগাইছড়ি। ফলে দীঘিনালার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে, মানুষ দুর্ভোগে কাটাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করছে এবং যারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা প্রয়োজন মনে করছে তাদেরকে কিন্তু সেই নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছে। এবং সব মিলিয়ে আমি পরবর্তীতে হয়তো মেরুং যে অঞ্চলটি ইউনিয়নটি রয়েছে সেখানের পানির পরিমাণ কিন্তু খুবই বাজে একটি অবস্থা তৈরি হয়েছে বলা যায়, এবং সেখানে পুলিশ ফাঁড়ি রয়েছে, সেই ফাঁড়ির সামনেও কিন্তু পানি প্রবেশ করেছে, অর্থাৎ 8 থেকে 10 ফিট কিন্তু পানি সেই বাজারের মধ্যেই রয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে আসলে খাগড়াছড়ির সর্বশেষ। আলিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ি থেকে সহকর্মী আখতার হোসেন জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, গণভোটের বিধান বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকাল 9:30টায় প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এতে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। টানা 3 দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ও জামায়াতের আইনজীবী মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বিধানগুলো অবৈধ ঘোষণা করে নীতি নির্ধারণী বিষয়গুলো সংসদের ওপর ছেড়ে দেওয়ার আর্জি জানান। অন্যদিকে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ আপিলকারীদের আইনজীবী কয়েকটি ধারা ছাড়া পুরো 15 সংশোধনী বাতিলের আবেদন জানান। এই রায় যেহেতু হাইকোর্ট বিভাগের ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ কর্তৃক এটা অনুমোদনের প্রয়োজন ছিল। এই কারণে যে বাংলাদেশে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 15 সংশোধনীর মাধ্যমে বাতিল করার ফলেই কিন্তু দেশে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করা সম্ভব হয়েছিল, এবং এই কারণে এই 15 সংশোধনীটা বাতিল হওয়া প্রয়োজন ছিল যাতে করে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা যায়। দর্শক, এই বিষয়ে এখন কথা বলছেন অ্যাডভোকেট তাইজুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার ব্রিফিংয়ে। 90 জনের রেজাল্ট, সুপ্রিম কোর্টের কোটার বিরুদ্ধে যে রায়টা ছিল অর্থাৎ সিপি নাম্বার 2516/2024 কোটাকে বাতিল করে যে রায়টা দিয়েছিল সেই রায়ের আলোকে এই রেজাল্টটা পুনরায় প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা হলো দ্বিতীয় ডাইরেকশন।
তৃতীয় ডাইরেকশন হচ্ছে যে এই মামলা সুপ্রিম কোর্টে চলাকালীন সময়ে যারা ইতিমধ্যেই নিয়োগপ্রাপ্ত হয়েছেন 6531 জন শিক্ষক, তাদের নিয়োগটা ন্যায় বিচারের স্বার্থে আদালত বহাল রাখতে বলেছেন। এই রায়ের মাধ্যমে কোটা পদ্ধতির ব্যাপারে বাংলাদেশে আগের যে কোটা পদ্ধতি ছিল সেটা বাতিল হলো এবং নতুন করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আগের রায়টা পুনরায় বলবৎ করা হলো এবং ন্যায় বিচারের স্বার্থে 151 জন রিট পিটিশনারকে আবার চাকরিতে নিয়োগ করার জন্য নির্দেশ দেওয়া হলো। সেই জন্যই পুরো রেজাল্টটাকে মেধার ভিত্তিতে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে পুনরায় পাবলিশ করার জন্য, মেধার ভিত্তিতে পাবলিশ করার জন্য নির্দেশনা দিয়েছে। দেখুন, 151 জন মামলা করেছিলেন, তাদের প্লিটাই ছিল যে তারা মেধার ভিত্তিতেই নিয়োগ প্রাপ্ত হবার যোগ্য। সে কারণে এই 151 জনের ব্যাপারে আদালত বলেছেন যে 151 জনকে নেয়ার ব্যাপারে কিন্তু সরকার একটা এফিডেভিট দিয়েছিলেন 3রা মার্চ 2025-এ। সুতরাং এই 151 জন মেধার ভিত্তিতেই নিয়োগপ্রাপ্ত হয়েছেন বলে ধরে নেওয়া হবে এবং 151 জনকে 60 দিনের মধ্যে নিয়োগ, সরকারের প্রতিশ্রুতি এবং সরকার যে এফিডেভিট দিয়েছেন তার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য বলেছেন। এতে কোটা পদ্ধতির যে জাজমেন্ট যেটা আছে সুপ্রিম কোর্টের, সেই অনুযায়ী এটা নিয়োগ হয়েছে বলে ধরে নেওয়া হবে। টোটাল পরীক্ষার্থী। সরাসরি যুক্ত ছিলাম আইনজীবীদের ব্রিফিংয়ে। রাজধানী মোহাম্মদপুরে ডাকাতের প্রস্তুতির সময় আটক হয়েছে কিশোর গ্যাংয়ের 7 জন। তারা ভাইস্তা বিল্লাল গ্রুপের সদস্য বলে জানিয়েছে পুলিশ। গত রাতে শেখের টেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় চাপাতি সহ নানা ধারালো অস্ত্র। রাজধানীর আদাবরের শেকেরটেক এলাকা, চুরি ছিনতাই এখানে প্রায় প্রতিদিনের ঘটনা। বুধবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় শেকেরটেক ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় কিশোর গ্যাং 7 জনকে। উদ্ধার করা হয় চাপাতি, সামুরাই সহ বেশ কিছু ধারালো অস্ত্র। এদের আটকের খবরে ভিড় করেন স্থানীয়রা। তাদের দাবি, চক্রটির সদস্যদের দৌরাত্ম্য দীর্ঘদিন ধরে আতঙ্কে পুরো এলাকা। ওদের অত্যাচারে এই এলাকায় মানুষ, পুরুষ মহিলা কেউ হাঁটতে পারে না। অনেক রাত্রে আসি, কাজ করে নিরাপদে যাইতে পারি না। এমন পরিমাণে রিস্ক হয়ে গেছে, এ জায়গায় সামান্য মানুষ বা হইলো যে নর্মালি যারা কাজ করে গার্মেন্টস শ্রমিকদের পর্যন্ত ধরে। সেদিন আমরা 400 টাকা নিয়ে যাচ্ছি, এটা আমাদের কাছ থেকে চাপাটি ধরে আর নিয়ে নিছে। আমরা চাই এদেরকে জামিন না দেখ, অনেক দিন তাহলে ওদের শাস্তি হোক। এ সময় আদাবর থানার ওসি জানান, গোপন তথ্যে অভিযান চালিয়ে পুরো চক্রটিকে আটক করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে এখানে তৎপর। প্রথম একজনকে গ্রেপ্তার করলাম, তার তথ্য অনুযায়ী আমরা এখানে এসে এখানে তারা প্রস্তুতি নিতেছিল ডাকাতির জন্য। এই সময় তাদেরকে আমরা দুই পাশ দিয়ে আমরা ঘেরাও করি, যেহেতু আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল, তো যার কারণে আমরা তাদেরকে খুব ভালোভাবেই এখানে পাকড়াও করতে সক্ষম হয়েছি। বুধবার তারা প্রস্তুতি নিচ্ছিল একটি মুরগির খামারে ডাকাতির। 3 মে আদাবরে বিল্লাল ও সোহেলকে গ্রেফতারের প্রতিশোধ নিতে তারা পুলিশের সোর্সের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল বলেও জানায় পুলিশ। এজন্য শরীয়তপুর ও মাদারীপুর থেকে আনা হয় ভাড়াটে সন্ত্রাসী। রাতে একজনকে কোপাবে, মানে যিনি ওদের এক বড় ভাই মাউরা সোহেল, এই মাউরা সোহেলকে যিনি ধরে দিয়েছে, ওকে আজকের কোপাবে রাতে। আর মোহাম্মদপুর টাউন হলে আজকে একটা ডাকাতি করবে, এই মর্মে একটা তথ্য, এবং সেকেটাকে করবে, এরকম একটা তথ্য আমাদের কাছে ছিল। একজন আসছে হলো আপনার শরীয়তপুর থেকে, মাদারীপুর থেকে। এরা জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়াতে পারে স্থানীয়দের এমন শঙ্কায় পুলিশ বলছে সেক্ষেত্রে আরও কঠোর হবেন তারা। তারা যতবারই জামিনে আসবে, আমরা ততবারই যদি এসে ক্রাইম করে, আমরা ততবারই তাদেরকে ধরবো। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানি নিশ্চিতে গভীর নলকূপ ও সাবমার্সিবল পাম্প বসাচ্ছে সরকার। এই প্রকল্পে পঞ্চগড়ে 51টি পাম্পে খরচ ধরা হয়েছে 51 লাখ টাকা। যদিও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের এই প্রকল্পে অনিয়মের অভিযোগও রয়েছে। মেয়াদ শেষ হলেও হয়নি কাজ, আবার যেটুকু কাজ হয়েছে তার মান নিয়েও রয়েছে প্রশ্ন। পঞ্চগড়ে বিদ্যালয় শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিতে চলছে পাম্প স্থাপন প্রকল্পের কাজ। মাটি সরিয়ে পাম্পের জন্য করা বোরিং কার্যক্রম দেখানোর চেষ্টা করছেন এই শিক্ষক। কিন্তু কোথায় কত ফুট গভীরতায় বোরিং বসানো হয়েছে, কি মানের পাইপ ও ফিল্টার ব্যবহার করা হচ্ছে বা প্রতিটি স্থাপনায় কত খরচ তা জানেন না কেউ। জেলার সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার 51টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রকল্পে খরচ হচ্ছে প্রায় 51 লাখ টাকা। অভিযোগ উঠেছে 100 ফুটের বেশি গভীরতায় বোরিং করার কথা থাকলেও অনেক বিদ্যালয়েই 50 থেকে 70 ফুটের মধ্যেই কাজ শেষ করা হয়েছে। অভিযোগ রয়েছে নিম্নমানের পাইপ ও ফিল্টার ব্যবহারের। 5টার পরে ওরা কাজ শেষ করে কি মাল পুঁতছে
কত ফিট দিছে এটা আমরা কিছুই বলতে পারি না। কত ফিট দিছে না কি করছে তারপর দিন আসে দেখতেছি ওই বোরিংয়ের মুখ বস্তা দিয়ে বাঁধে দিয়ে মাটি ঢাকা দিয়ে চলে গেছে। ওনারা বোরিং করছে, কত ফিট দিছে কি করছে এই বিষয়ে আমাকে কিছু বলেনি, বা পাইপ কি পুঁতিছে এটাও আমি জানি না, মানে ওরা ফিল্টার দিছে কি না সেটাও বলেনি আমাকে। 2025 সালের 7 ডিসেম্বর শুরু হওয়া প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 180 দিনের মধ্যে। সময়সীমা পেরিয়ে গেলেও অনেক বিদ্যালয়েই শেষ হয়নি কাজ, আবার মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছেও নেই তেমন তথ্য। 22টা স্কুলের কাজ চলতেছে, এই সম্পর্কে আমরা কিছুই জানি না। আমার প্রাথমিক শিক্ষা অফিসের কেউ আমরা কিছু জানি না এটা। তো এই কাজের মান যাচাই করার জন্য আমার কোনো সুযোগও ছিল না, আমার না জানার কারণে আমাকে কোনো জানানো হয়নি। তবে প্রকল্পে কোনো অনিয়ম হয়নি দাবি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। যখন মেকানিকরা গিয়ে দেখতেছে আমাদের প্রতিনিধিরা যে এই লেয়ারটা আমাদের হচ্ছে ভালো লেয়ার, তখন আমরা স্টপ করে দিচ্ছি, দেওয়ার পরে আমাদের তখন লোয়ারিং এর কার্যক্রমগুলো আমরা শুরু করতেছি। আমার এখানে স্তূপ করা ছিল, আমি আপনাকে ছবি দেখাতে পারবো, এখানে স্তূপ করা ছিল, সেগুলো টেস্টের পর আমি এগুলো সাইডে পাঠানো হয়েছে আমার। সুপেয় পানির এই প্রকল্পে সুফল মিলবে কতটা তা নিয়ে সংশয়ে শিক্ষকরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে 4.5%। এমনটাই পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। 2025-26 অর্থ বছরে পরিসংখ্যান ব্যুরোর জিডিপির সাময়িক হিসেবের চেয়ে কম বলছে এডিবি। সংস্থাটির মতে গেল অর্থ বছরে জিডিপি হতে পারে 3.7%, যেখানে পরিসংখ্যান ব্যুরো বলছে 4.14%। এছাড়া চলতি অর্থ বছরে গড় মূল্যস্ফীতি 9% থাকতে পারে। জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পরিবহন, সেবা ও নিত্যপণ্যের দামে পড়তে থাকবে। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি কিছুটা কমে 8.8% নামলেও তা আগের পূর্বাভাসের চেয়ে বেশি থাকবে। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক হারে চাষাবাদ করা হচ্ছে বিদেশি ড্রাগন ফল। যতই দিন যাচ্ছে বাড়ছে এ ফলের চাহিদা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর, যেখানে শুধুমাত্র ড্রাগন ফলের বেচাকেনা কেন্দ্র করেই গড়ে উঠছে শতাধিক পাইকারি আড়ত। সরাসরি কৃষকরাই নিজেদের উৎপাদিত ফল এখানে বিক্রি করতে পারায় পাচ্ছেন আশানুরূপ দাম। এই বাজার ঘিরে সৃষ্টি হয়েছে অনেকের কর্মসংস্থান। লাল টুকটুকে ড্রাগন ফলের সমাহার বাজার জুড়ে। ক্রেতা বিক্রেতার হাক ডাকেই ব্যস্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজার। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই বেচাকেনা। জমি থেকে তুলে বাইসাইকেল বা ভ্যানে করে কৃষকরাই এই বাজারে বিক্রি করেন নিজেদের উৎপাদিত ড্রাগন ফল। পরে আড়তগুলোতে চলে ফলের পরিমাপ ও প্যাকেজিংয়ের কাজ। প্রতিদিন এই বাজারে গড়ে কোটি টাকার ড্রাগন ফল বেচাকেনা হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে এক অভূতপূর্ব সাড়া জাগিয়েছে। 110 টাকা 20 টাকাও আছে, মাল বুঝে দাম। সর্বনিম্ন 5 থেকে 7,000 10,000 কেজি পর্যন্ত মাল ওঠে। কোটি কোটি টাকার লেনদেন কিন্তু এই বাজারে হচ্ছে। ড্রাগন ফলের এই বাজার গড়ে ওঠায় ন্যায্য দামে ফল বিক্রি করতে পারেন কৃষকরা। এতে কমেছে পরিবহন খরচ ও ফল নষ্ট হওয়ার ঝুঁকি। সুনাম মূল্যে আমরা ফলটা বিক্রি করতে পারি, তার জন্য আমরা এই জায়গায় নিয়ে আসি। এই জায়গায় ফলের দাম ভালো। বাজারে নিয়ে আসছি, নিয়ে আসার পরে মনে করেন যে দাম একরের দাম ফেলছে, ব্যাপারীরা দাম বলছে, 5টা ব্যাপারী দেখে তারপর দাম টাম করে মাল বেচা কিনে হচ্ছে। সেই সাথে বাজার ঘিরে গড়ে উঠেছে হাজারো বেকার তরুণের কর্মসংস্থান। পড়াশোনার পাশাপাশি অনেকেই বাজারে পেয়েছেন ভালো বেতনে কাজের সুযোগ। আমার মতো কয়েক হাজার এখানে বেকার যুবক আছে যারা এইভাবে কর্মসংস্থান তৈরি করে নিচ্ছে নিজের। আমি আসছি নাটোর জেলা থেকে এখানে ফল কিনতে। এখানে ফলের আমদানিটা ভালো এবং হচ্ছে এখানকার আড়তদারদের ব্যবহার আচরণটা ভালো। দেশের বিভিন্ন এলাকা থেকে এই বাজারে ফল কিনতে আসেন পাইকাররা। এসব ফল সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন শহরে। আফরোজা লামিয়া, স্টার নিউজ।